বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, রেল ও বন্দর সহ সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে ফাংশনাল করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নিজ বাসভবন যমুনায় নিজের অধীনে থাকা মন্ত্রণালয়গুলোর সচিবদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। নিজের হাতে থাকা ২৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে নিজ বাসভবন যমুনায় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা ১১:১৫ থেকে শুরু হয়ে বৈঠকটি চলে ১:১ পর্যন্ত। এ সময় বেশ কিছু নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং কত জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। জরুরি বিষয়গুলো ৭ দিনের মধ্যে উপস্থাপন করতে বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনার কথা জানান তিনি। যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা ৭ দিনের মতো একটা বিষয় আছে, যে ৭ দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে, যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে, সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, প্রশাসনে বঞ্চিতদের দ্রুতই পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানান মেজবাউদ্দিন চৌধুরী। যারা বিসিএস এর যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে ২৮ থেকে ৪২ ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া দিতে পারবো। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। কিভাবে নথি উপস্থাপন। এদিকে ষড়যন্ত্রকারীদের প্রতি বিপ্লবের যে কোনো চক্রান্ত জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে তার কবরে ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো অবস্থা হবে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশে যে সমস্ত জায়গায় লুটপাট হচ্ছে সেই সমস্ত জায়গায় নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ ফোর্স এর সম্পূর্ণ কর্মকাণ্ড চালু করার জন্য সার্বিকভাবে নিরাপত্তায় কাজ করবে সেনাবাহিনী। পুলিশ স্বাভাবিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরবে। খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান আরও বলেন, পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনীর সদস্যরা, তবে যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে এবং তারা কার্যক্রম শুরু করেছে। আমি যেই স্ট্যাটিস্টিক্স আজকে পেলাম এখানে খুলনা ডিভিশনে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক
এবং অলমোস্ট নর্মাল আপনি বলতে পারেন যে নর্মাল, এমনকি আমি তো বলবো যে স্বাভাবিক সময় যে সমস্ত অপরাধ সংগঠিত হয় এখন সেটাও হচ্ছে না। বাট মানে আত্মতুষ্টির কোনো কারণ নাই, আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে। 19 আগস্টের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। তারপর কারো কাছে অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে সিএমএইচে আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পর তিনি সাংবাদিকদের কথা জানান। বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র কিভাবে গেল তার তদন্ত করা হবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দল পুনর্গঠনে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এটা কোথা থেকে পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে আশ্রয় নিলেও ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে চির ধরবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, কানাডা, ইইউ সহ প্রায় 60টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, দেশের পরিস্থিতি বাইরের কারো নিয়ন্ত্রণে নেই, উপদেষ্টা পরিষদের দায়িত্বপ্রাপ্তরাই দেশের জন্য কাজ করছেন। যে কাউন্সিল আছে আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিট করছে না, সবাই বাংলাদেশের জন্য বিট করতেছে। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। আইসিটি সেক্টরে কোনো ধরনের দুর্নীতি বা অবহেলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে আগারগাঁও আইসিটি ভবনে তিনি কথা বলেন। ইন্টারনেট কেন বন্ধ ছিল এ বিষয়ে আজ রিপোর্ট পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী সহ যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট, যেহেতু 24 ঘন্টার সময় দিয়েছি, এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়, তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা। তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। তিনি বলেন, ছাত্র জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান তিনি। বর্তমানে শিক্ষার মান উন্নয়ন করাই মূল লক্ষ্য বলেও জানান ডাক্তার বিধান রঞ্জন রায়। ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন এক সময় ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে, আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন। কারণ জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। জনঘনত্বে আমরা হচ্ছি সবচেয়ে প্রথম স্থান অধিকারী দেশ। এই মানব সম্পদকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, ঠিকমতো গড়ে তুলতে পারি, তাহলেই শুধুমাত্র আমাদের উন্নতি সম্ভব। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার অস্থায়ী কার্যালয় যমুনায় বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন রয়েছে বিএনপির। নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে যে সময় লাগবে তা অবশ্যই দেওয়া উচিত। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার
3 দিনের ব্যবধানে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলে তার অস্থায়ী কার্যালয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির 9 সদস্য। এর পরপরই যমুনায় প্রবেশ করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরসহ দলটির শীর্ষ নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কী করেছেন, কী করতে যাচ্ছেন। এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। আলাদাভাবে বৈঠকের পর যমুনা থেকে বের হয়ে কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। দেশ আমাদের সবার, দেশ বেঁচে থাকলে ভালো থাকলে আমরা সবাই বেঁচে থাকবো এবং ভালো থাকবো। এই ক্ষেত্রে সমাজের সকল সেকশনের মানুষ আমরা যদি সমবেতভাবে কাজ করি, ইতিবাচক মনোভাব নিয়ে পরস্পরকে সহযোগিতা করি, এখন যারা দায়িত্বে এসেছেন তাদেরকে সহযোগিতা করি, তাহলে দেশ একটা শৃঙ্খলা এবং সৌন্দর্যের ভিতরে আসবে আমরা আশা করি। রাজনৈতিক দলের সাথে বৈঠকের অংশ হিসেবে এরপর এবি পার্টি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের 2 অংশের সাথেও যৌথ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ন্যায় বিচারের নামে বিগত দিনে বিচারহীনতা ও দমন পীড়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পরে তিনি কথা বলেন। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের কথা স্মরণ করেন প্রধান বিচারপতি। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বিচার বিভাগের সিন্ডিকেট না ভাঙলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এই সময় প্রধান বিচারপতি নিয়োগের পেছনে ছাত্রদের রক্ত ভেজা ইতিহাস রয়েছে উল্লেখ করে নবনিযুক্ত বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। পৃথিবীর ইতিহাসে বিরল, এই জন্য আমরা গর্বিত এবং ওনাকে সেটা স্মরণ করে দিয়েছি। বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসেব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের হিসেবের সব তথ্য চেয়েছে সংস্থাটি। BFIUর পক্ষ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফত ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাকবে। গ্রামীণ টেলিকমের সাবেক চেয়ারম্যান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুদকের মামলাটি হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় গতকাল নিম্ন আদালত তা খারিজ করে দেয়। এ বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী ও গ্রামীণ টেলিকম কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ডক্টর ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে ডক্টর ইউনূস নিজেকে নির্দোষ প্রমাণ করবেন উল্লেখ করে তড়িঘড়ি করে নয়, আইনিভাবেই সবকিছু মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। লেবারদের ফান্ডে টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটরি না, গ্রামীণ টেলিকমের এই কেউই সিগনেটরি না। তাহলে তারা কিভাবে আত্মসাৎ করে, কিভাবে মানি লন্ডারিং করে, এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা। তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খালাস চাই না। অপমানিত হয়ে
এইভাবে খালাত চাই না, আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই, যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে এবং সেভাবে চলতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন বলেছেন, দুর্গাপূজার ছুটি 3 দিন করতে সমস্যা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। এটি নিয়ে উপদেষ্টা পরিষদে শক্তভাবে সুপারিশ করার কথাও জানান তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় আলাপ হয় 15 আগস্ট ছুটি থাকবে কিনা তা নিয়ে। তিনি জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এ বিষয়েও তিনি পরিষদের সাথে আলোচনা করবেন। আমি বলেছি যে 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 আমার তরফ থেকে, এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। তো কারণ অনেকেই ঠিকই বলেছেন যে একদিন ছুটি হয়, তার আগের দিন যে ইস্যু হয়, যারা চাকরি বাকরি করে তারা যেতে পারে না। আমার এটা আমার মনে হয় খুব জেনুইন, কোনো ইনজেনুইন ব্যাপার না। 2008 থেকে 2023 সাল পর্যন্ত গত 15 বছরে দেশের ব্যাংক খাত থেকে 92,261 কোটি টাকা লোপাট হয়েছে। বড় বড় অন্তত 24টি আর্থিক কেলেঙ্কারির ঘটনার মাধ্যমে এসব অর্থ লোপাট হয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই সময় খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। ইলিয়াস কমলের রিপোর্ট। আমার নাম ইমদাদ হোসেন, আমি রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, 2008 থেকে 2023 সাল পর্যন্ত ব্যাংক খাতে বড় বড় 24টি আর্থিক কেলেঙ্কারি হয়েছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। ব্যাংক খাতকে এখনই ঘুরে দাঁড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়ার তাগিদ জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, এসব প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে অর্থনীতির বিরাট জায়গায় উন্নতি করা সম্ভব। আশু করণীয় বেশ কিছু, অনেক কিছুই মনে হয় যে এখনই, কিন্তু তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে ব্যাংকিং খাতটাকে এখনই ঘুরে দাঁড়ানোর জন্য এই খাতের জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। তাহলে অর্থনীতির একটা বিরাট জায়গা আমরা উন্নত করতে পারবো। এ সময় অর্থ মন্ত্রণালয়ে আর্থিক বিভাগ বাতিলের দাবি জানিয়ে ফাহমিদা খাতুন বলেন, এটি সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ব্যাংক খাত প্রভাবিত করা। এ সময় আর্থিক খাত নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে এটা একটা, আবার কেন্দ্রীয় ব্যাংক, এই দুটো কিন্তু একসাথে করে তারা বিভিন্ন সময়ে এই পরিচালনা করে থাকে। এটার মধ্যে একটা অনেক সময় কনফ্লিক্টিং হয় এবং এফআইডি যেটা সৃষ্টি করা হয়েছে সেটা কিন্তু আসলে এই কেন্দ্রীয় ব্যাংককে নিয়ন্ত্রণ করার জন্য এটার কোনো প্রয়োজন নাই, কারণ কেন্দ্রীয় ব্যাংকই তার কার্য পরিচালনা করার জন্য এবং প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে দুর্নীতির শ্বেতপত্র তৈরি করতে হবে, ব্যাংক খাতে জবাবদিহি নিশ্চিত করতে হবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের পুঁজিবাজার অসুস্থ ও বিকলাঙ্গ, অগ্রহণযোগ্য অবস্থায় রয়েছে বিমা খাতও। এ সময় আর্থিক খাতে সুশাসনের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান ভিত্তিক খাতগুলো বন্ধ করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। সকল ধরনের স্টেক হোল্ডারের অংশগ্রহণের। ইলিয়াস কমল, মাই টিভি। কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে সারা দেশে চালু হয়েছে ট্রেন চলাচল। বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু করলেও আগামীকাল থেকে যাত্রীবাহী মেইল, লোকাল ও কমিউটার ট্রেন এবং 15 আগস্ট থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। বিকেল থেকে শুরু হয়েছে ট্রেনের টিকিট বিক্রি। বর্তমান পরিবর্তনের মাঝে পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরমেন্স করে দেশবাসীকে খুশি করতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করার আগেই প্রত্যাশা জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ক্রিকেটের এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে চায় দল। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দুপুরে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে 30 আগস্ট। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারে।
ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবের মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvdaily news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।